নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। আমি সুমি, আর আমার সাথে আছে প্রত্যয়। আজ আর গল্প নয়, আজ প্রথমবার 221B হ্যারিসন রোডে আপনারা শুনবেন আপনাদেরই একজনের পাঠানো একটা সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা। আমরা কয়েকদিন আগেই পোস্ট করেছিলাম এবং লাস্ট গল্পের ভিডিওতেও বলেছিলাম যে আমরা এরকম একটা জিনিস ট্রাই করতে চলেছি। তা এই ভিডিওটা সেটারই একটা রেজাল্ট। আপনারা শুনুন, আপনারা জানান আপনাদের কীরকম লাগছে। আজকে যে ঘটনাটা আপনারা শুনবেন সেটা আমাদেরকে একজন পাঠিয়েছিল মেইলে। আপনারাও যদি পাঠাতে চান তাহলে submit.221b@gmail.com-এ আপনার ঘটনাটা লিখে সুন্দর করে পাঠিয়ে দেবেন। যদি সিলেক্ট করা হয় তাহলে সেই ঘটনাটা সিলেক্ট হলে এখানে পড়ে শোনানো হবে। শুরু করার আগে একটা জিনিস বলি যে এই মেইলটা এইটা পড়ার পরেই আমার আর প্রত্যয়ের মাথায় এই আইডিয়াটা আসে যে আমরা এই জিনিসটা করতে পারি। কারণ সত্যি কথা বলতে ঘটনাটা অসাধারণ, মারাত্মক স্কেয়ারি, মারাত্মক হাড়হিম করা, আর এত সুন্দর করে লেখা যে কি বলবো। আমি এরকম আর উল্টোপাল্টা না বকে মেইলটা সরাসরি পড়ছি। দাদা, আমি কোন্নগর থেকে শিবাঙ্গী পাল। আমি তোমাদের বড় ফ্যান। তোমাদের প্রেজেন্টেশন, তোমাদের চ্যানেলের হোমলি ফিলিংটা আমার খুব ভালো লাগে। মনে হয় যেন নিজের দুটো দাদার কাছে গল্প শুনছি। আমার খুব ইচ্ছে দাদা যে একবার অন্তত এটা একটা সত্যি ঘটনা, মানে একেবারে ট্রু হরর স্টোরি আমাদেরকে তোমরা শোনাও। জানি এটা অনেকটা বড় দুঃসাহস হয়ে যাচ্ছে, অ্যাবসলিউটলি নট, কিন্তু তাও আমি সাহস করে কয়েকদিন আগে আমার মায়ের মুখে শোনা একটা ঘটনা তোমাদেরকে পাঠালাম। জানি না কোনোদিনও তোমরা এটা চ্যানেলে করবে কিনা, কিন্তু যদি করো আমি শিওর যে আমার মতো অনেকেই তোমাদের প্রেজেন্টেশনটা খুব এনজয় করবে। হয়তো দেখা যাবে আরও অনেকে এরকম ঘটনা লিখে লিখে পাঠাচ্ছে। আমি সত্যি কথা বলছি, এই মেইলটাতে যেই কথাগুলো লিখেছো শিবাঙ্গী, আমি সত্যি কোনোদিন এক্সপেক্ট করিনি যে এরকম একটা মেইল পেয়ে আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করব। এরপরে শিবাঙ্গীর পাঠানো ঘটনাটা মেলে আছে, আমরা এখন সেটা শুনে নেব প্রত্যয়ের গলায়। আমার মায়ের বাবা মানে আমার দাদুরা ছিল 4 ভাই আর 3 বোন। আগেকার দিনে জানোই তো এরকম হতো। ওদের সবার জন্ম কিন্তু বাংলাদেশে। ওদের দেশের বাড়ি ছিল ঢাকায়, কিন্তু 47-এর পর সবাই এখানে চলে এসেছিল, বা বলা যেতে পারে চলে আসতে বাধ্য হয়েছিল। তখন ওরা থাকতো নবদ্বীপে। এই 7 ভাই বোনের মধ্যে এক বোনের মানে আমার মায়ের এক পিসির বিয়ে হয়েছিল নদিয়ারই একটা একদম প্রত্যন্ত গ্রামে। যখনকার কথা বলছি তখন সেখানে না ছিল ইলেকট্রিসিটি, না ছিল ঠিকঠাক রাস্তাঘাট। এই ঘটনাটা সেইখানকার, সেই প্রত্যন্ত এক গ্রামের। এবারে বলি এটা কি করে আমি জানতে পারলাম। এই দিদুরা মানে মায়ের পিসিরা বর্তমানে থাকে চন্দননগরে। অকেশন টকেশনে মাঝে মধ্যেই ওদের সাথে দেখা হয় আমাদের। তা গেল বছর মানে এই 2025-এর দুর্গাপুজোর পর আমাদের একটা ফ্যামিলির গেট টুগেদারে ওই দিদু আর ওদের ফ্যামিলির সবাই এসেছিল আমাদের বাড়িতে। সারাদিন ধরে অনেক হাসি মজা হয়েছিল। আমিনিয়া থেকে বিরিয়ানি খাওয়া হয়েছিল, সে অন্য কথা। কিন্তু এবারেও আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যেটা আমি এর আগেও অনেকবার ছোটবেলা থেকে লক্ষ্য করেছি, কিন্তু কাউকে এই নিয়ে জিজ্ঞাসা করিনি, বা বলতে পারো জিজ্ঞাসা করার দরকার মনে করিনি। ব্যাপারটা হলো এরকম, ফুল দিদু মানে মায়ের পিসি যেখানেই যেত সব সময় তার বাড়ির যে কোনো একজন মেম্বার প্রায় একেবারে তার সাথে সাথে থাকতো। এমনকি বাথরুমে গেলেও কোনো একটা ছুতোয় কেউ গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতো। মানে ওদের বাড়ি কেউ ওই ফুল দিদুকে চোখের আড়াল করতে চাইতো না। সেবার ওরা চলে যাবার পর আমি পরের দিন
মাকে এই ব্যাপারটা বলি। আমি ভেবেছিলাম হয়তো মা আমার কথাটা শুনে উড়িয়ে দেবে, কিন্তু দেখলাম এই কথাটা বলার পর মা খুব সিরিয়াস হয়ে গেল। দাদা, মা আমাকে বলল, তুই এটা কবে থেকে নোটিস করেছিস? আমি বললাম, অনেক দিন থেকেই, কিন্তু জানি না কেন কিছু তেমন গা করিনি এতদিন। মা তখন আমাকে বলল, তোদের ফুলদিদুরা চন্দননগরে আসার আগে থাকতো নদিয়ায় একটা ছোট্ট গ্রামে। ওই অশোকনগর হাবড়ার রাস্তাটা দিয়ে অনেকটা যেতে হতো বাংলাদেশ বর্ডারের কাছে। ওটাই ছিল পিসে মশাইদের আসল বাড়ি। ওখানে একটা ঘটনা ঘটেছিল। মা কিন্তু কিছুতেই সেই ঘটনা আমাকে বলতে চাইছিল না। এদিকে আমিও ছাড়বার পাত্র নই। শেষে অনেক পীড়াপিড়ি করার পর দেখলাম হচ্ছে না। তারপর একদিন শীতের সন্ধ্যাবেলায় পেঁয়াজি আর কফি নিয়ে, এগুলো ছিল ঘুষ, মার ঘরে গিয়ে কম্বল জড়িয়ে বসলাম। তারপর বসে মা আমাকে পুরো ঘটনাটা গুছিয়ে বলেছিল। ফুলদিদুর তখন মায়েদের মতো, কি তার থেকেও কম বয়স। অলোক মামা হয়েছে বছর 7 হবে। ঝর্ণা মাসির তখন বছর 15 বয়স। দাদু মানে মায়ের পিসমশাই খুব ভালো লোক ছিল। নিজের ছাড়াও আরও 10টা লোকের ভালোর কথা ভাবত। বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ত একবারও কিছু না ভেবে। সেই দাদু তখন পার্টিও করত, মানে পলিটিক্স করত। মা আমাকে বলেছিল যে ওরকম লোক নাকি এখন আর পলিটিক্সে দেখাই যায় না। দিন নেই রাত নেই, কারোর কোনো বিপদের কথা শুনলেই সে ছুটে যেত। কেউ কোনো সমস্যায় পড়লে তাকে ডাক দিলে একবারে পাওয়া যেত। নিজের খাওয়া দাওয়া স্নান করার কোনো ছিরি ছিল না। ফুলদিদু যে এই নিয়ে রাগ করতো না তা নয়, দুশ্চিন্তাও করত, কিন্তু সেও বুঝতো ব্যাপারটা। তখন ভাদ্র মাসের শেষ, পুজো দোরগোড়ায়। কালো মেঘে ঢাকা আকাশের ফাঁক দিয়ে মাঝে মাঝে সোনালি রোদে ভেজা ফটফটে সাদা তুলোর মতো মেঘ ভেসে আসছে। ওদের গ্রামের কোনো এক বুড়ি মারা যাওয়ার খবর পেয়ে দাদু গিয়েছে সেখানে সৎকারের একটা ব্যবস্থা করতে। বুড়ির 3 কুলে কেউ নেই, একলা মানুষ। বিকেলে পাশের বাড়ির ছেলেটা তার ছাগলগুলোকে মাঠ থেকে ফিরিয়ে নিয়ে আসার সময় দরজা খুলে দেখে বুড়ি মাটির উপর উপুড় হয়ে মরে পড়ে আছে। ব্যাস, আর কি, একলা মানুষ। তার সৎকার করার ব্যবস্থা তো গ্রামের আর 5টা লোককেই করতে হবে। তাই দাদু সেখানে গিয়েছে। ফুলদিদু তখন বুঝেছে যে তার বর একেবারে শ্মশানের কাজ সেরেই ফিরবে। তার বরের এসব কাণ্ড কারখানা দেখে দেখে তখন তার চুল পাকতে বসেছে। শ্মশানটা গ্রামের থেকে একটু দূরে, একটা পরিত্যক্ত জঙ্গল মতো জায়গার মধ্যে। বিকেলের দিকে রওনা দিলে ফিরতে ফিরতে ওই মোটামুটি রাত 8টা বা 9টা বাজার কথা। কিন্তু সেদিন রাত 10:30 বেজে গেল, তাও দাদু বাড়ি ফিরল না। ফুলদিদু দাওয়ায় বসে চিন্তা করতে লাগলো। একবার ভাবল হয়তো মাঝখানে বৃষ্টি হয়েছে বলে দেরি হচ্ছে, আর এখন এমনিতেই বর্ষাকালের শেষে রাস্তাঘাটে কাদা প্যাচ প্যাচ করছে। কিন্তু এত কিছু ভেবে নিজের মনটাকে বোঝানোর চেষ্টা করেও ফুলদিদুর কিন্তু দুশ্চিন্তা কমল না। সে ছোট ছোট ছেলে মেয়ে মানে আমার ঝর্ণা মাসি আর অলোক মামাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে ঘরের বাইরে বারান্দায় কিছু নিম পাতা, একটা তেলের লম্ফ আর একটা পেরেক নিয়ে বসে বসে অপেক্ষা করতে লাগলো।
এদিকে দাদুর সঙ্গে সেই বুড়ির মরা পোড়াতে গেছিল যারা, তারা পড়েছিল মহা বিপদে। জঙ্গলের ভেতরে একটা খালি মতো জায়গায় গ্রামের শ্মশান, সে কথা আগেই বলেছি। সেখানে গিয়ে অনেক কষ্টে ভেজা কাঠে আগুন ধরিয়ে সবাই একটা টালির ছাউনির তলায় বসেছিল। তারপর হঠাৎ এমন চুপ করে বৃষ্টি নেমে এসেছিল যে দাউ দাউ করে জ্বলে ওঠা চিতা নিভে গিয়েছিল পুরো। ছাউনির তলায় বসে অসহায়ভাবে দেখা ছাড়া দাদুরা কিছুই করতে পারল না। তারপরে বৃষ্টি ধরলে আবার কেরোসিন টেরোসিন দিয়ে আগুন ধরিয়ে সব কিছু শেষ করতে করতে তাদের দেরি হয়ে গিয়েছিল। দাদু যখন বাড়ি ফিরল তখন প্রায় রাত 12টা। ফেরার সময় পুরো রাস্তাটা ধরেই দাদুর কেমন যেন মনে হচ্ছিল। আশেপাশের ঝোপঝাড়ের ডালপালাগুলো কেমন যেন কেঁপে কেঁপে উঠছে। যাই হোক, সে ওসব পাত্তা না দিয়ে দাদু বাড়ির চৌখাটে পা রাখতেই হলো আরেক কাণ্ড। দিদু রাগে একেবারে হাউ হাউ করে উঠতে গিয়ে বারান্দায় ঝুলিয়ে রাখা মালপত্র বোঝাই করা একটা কাঠের তক্তায় বিশাল জোরে বাড়ি খেল। আর ওপর থেকে একটা ছোট্ট শিলনোড়ার নোড়াটা, মানে যেটা দিয়ে বাটে, সেটা এসে পড়ল দিদুর মাথায়। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে গেল দিদু। দাদু দৌড়ে গেল। যে কেউই যেত, কিন্তু এর ফলে ওই নিম পাতা, লম্ফ আর পেরেক ছোঁয়া হলো না দাদুর। এরপর কিছুদিন কেটে গেছে। দিদুর মাথায় সেই রাতে ডাক্তার ডেকে ব্যান্ডেজ করে নেওয়া হয়েছিল, সেটা এখনো খোলেনি। যতদিন না খুলছে ততদিন স্নান করা একেবারে বন্ধ করে দিয়ে গেছে ডাক্তার। বাড়ির কাজে কাজের লোক ছাড়াও হাত লাগাতে হয়েছে ওদের মেয়ে, মানে আমার মাসিকে। এদিকে দুপুরের কথা, কাজের লোকটা সেদিন আসেনি। দাদু খেয়ে দিয়ে নিজের কাজে বেরিয়েছে। দিদু ঝর্ণা মাসিকে বলল গিয়ে দুপুরের এঁটো বাসনগুলো মেজে তুলে রাখতে। সেই মতো ঝর্ণা মাসি কুয়োতলায় গিয়ে সব হাঁড়ি কড়াই ভালো করে ছাই দিয়ে ঘষে মেজে আবার রান্নাঘরে নিয়ে গিয়ে তাকে তুলে রাখল। বিকেল হয়ে এসেছিল। তারপর সে নিজের স্কুলের মাঠে বন্ধুদের সাথে খেলতে চলে গেল। কাছেই স্কুল বাড়ির মাঠ। বিকেলবেলায় গ্রামের ছেলেমেয়েরা খেলাধুলা করত, মাসিরাও যেত ওখানে। সেদিন ওরা সবাই মিলে খেলা করছে, এমন সময় হঠাৎ করে দিদু মাসির নাম ধরে গলা ফাটিয়ে ডাকতে ডাকতে হাজির হলো সেখানে। তারপর কান ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গেল বাড়িতে, মানে একেবারে বাড়ির রান্নাঘরের ভেতরে। রান্নাঘরে ঢুকে বাসন রাখার তাকের দিকে তাকিয়ে মাসি পুরো থমকে দাঁড়িয়ে পড়ল। তাকের উপর একটু আগে ধোয়া বাসনগুলো একেবারে এঁটোয় মাখামাখি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে দায়সারাভাবে ধুলে যেমনটা হয় তেমন না, একেবারে ছড়িয়ে ছিটিয়ে খাবার পর যেমনটা থাকে তেমন। দিদু তো মাসিকে ধরে এই মারে কি সেই মারে। তার ধারণা হয়েছে মাসি ইচ্ছে করে শয়তানি করে খেলতে যাবে বলে ওরকম করে গেছে। হাজার বলেও মাসি কিছুতেই দিদুকে বুঝিয়ে উঠতে পারল না যে একটু আগে কুয়োতলায় বসে রোগড়ে রোগড়ে প্রত্যেকটা বাসন ধুয়ে গুছিয়ে তুলে রেখেছিল। ফুল দাদু তখন সবে বাড়ি ফিরে ঘরের ভেতরে জামা কাপড় বদলাচ্ছিল। রান্নাঘর থেকে মা আর মেয়ের চেঁচামেচি শুনে সে লুঙ্গির গিট বাঁধতে বাঁধতে এসে মাসিকে মার খাওয়া থেকে কোনো রকমে বাঁচিয়ে দিল। মা গম্ভীর মুখ করে সেদিন বলেছিল যে ঝর্ণা মাসি নাকি আজও এত বছর পর বলে
যে সে বাসনগুলো সেদিন মেজে রেখেছিল। তারপর এক রাতে দাদুর সেদিন বাড়ি ফিরতে দেরি হয়েছে। ছেলেমেয়েরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। দাদু আর ফুলদিদু খেয়ে দিয়ে যেই বিছানায় উঠতে গেছে, অমনি খাটের একটা পায়া ভেঙে হুড়মুড় করে পড়ল। মামা মাসি তখন ছোট, ভয়ে ওরা নাকি সেদিন কান্নাকাটি জুড়ে দিয়েছিল রাতের বেলায়। দাদুর পায়ে অনেকটা কেটে গিয়েছিল সেদিন। ওদের বাড়িতে অনেকগুলো ছাগল আর মুরগি ছিল। রোজ 2-3টে ডিম পাড়ত মুরগিগুলো। হঠাৎ করে সব ডিম পচা বেরোতে শুরু করলো। মাঝে মধ্যে 1-2টো মানা যায়, কিন্তু রোজ রোজ সবকটা ডিম পচা, সেটা কখনো হতে পারে? দাদুর বাবা দাদুকে একবার বলেছিল যে তার মনটা কেমন যেন খচখচ করছে, কিন্তু দাদু তার কথা উড়িয়ে দিয়ে বলেছিল যে হয়তো কোনো অসুখ হয়েছে ওদের, ওয়েদারটা বদলাচ্ছে, সেই জন্য হয়তো। আস্তে আস্তে এরকম সব উল্টোপাল্টা জিনিস ঘটতে লাগলো ওদের বাড়িতে। বাজার থেকে সদ্য কেনা শাকসবজি রান্না করার আগেই পচে যায়। দেওয়ালে ঠেস দিয়ে রাখা উঠোন ঝাড় দেওয়ার ঝাঁটাটা রোজই সকালে উঠে দেখা যায় মাটিতে পড়ে আছে। বাড়ির এঁটো কাটা রাস্তার কুকুরগুলো আর ছুঁয়েও দেখে না। ছোটখাটো অঘটন যেন রোজকার ব্যাপার হয়ে গিয়েছে। কারুর পায়ে কাঁটা ফুটছে, বটিতে কারুর আঙুল কেটে যাচ্ছে, দাদুর ইনকাম কমে যাচ্ছে। সব মিলিয়ে কেমন যেন একটা চাপা অস্বস্তি অনুভব করতে থাকলো বাড়ির লোকেরা। মাসিদের ঠাকুরদা মানে দাদুর বাবা দাদুকে অনেক বোঝানোর চেষ্টা করলো যে মনে হয় বাড়িতে কিছু একটা গন্ডগোল হয়েছে, কারুর হয়তো নজর পড়েছে, বা কেউ হয়তো কিছু ওই বান টান মেরেছে। দাদু গ্রামের ছেলে, কিন্তু পড়াশোনা করা, কুসংস্কার মুক্ত মানুষ। সেই সব কথা কানেই তুলল না একেবারে। এমন করে চলতে লাগলো। আস্তে আস্তে এই কথা ছড়িয়ে পড়ল পাড়া প্রতিবেশীদের মধ্যে। লোকে বলাবলি করতে লাগলো যে ওদের বাড়িতে কিছু একটা হয়েছে। আত্মীয় পরিজন প্রতিবেশীরাও ওদের বাড়িতে আসার কথা উঠলেই যে করেই হোক কাটিয়ে দিতে লাগলো। সেবার পুজোর পরেও কেউ এলো না বিজয়া করতে। একবার বাড়ির একটা ছাগলের একটা বাচ্চা হলো। এই জিনিসগুলো গ্রামের দিকে নাকি খুব শুভ লক্ষণ বলে মানা হয়। বাড়ির সবার মুখেই একটা হাসি ফুটে উঠল। আর সত্যি ছোট্ট ছাগল ছানাটা জন্মাবার পর এইসব অঘটনের মাত্রাও অনেকটা কমে এলো। স্বস্তির নিঃশ্বাস ফেলল বাড়ির সবাই। অবলা প্রাণী হলেও যে কোনো নতুন প্রাণের জন্মের সাথে হয়তো সত্যিই কিছু শুভ লক্ষণ জড়িয়ে থাকে। বাড়ির ছোট ছেলে মানে আমার অলোক মামার খুব প্রিয় পাত্র হয়ে উঠল ছানাটা। সে রোজ স্কুল যাওয়ার আগে তাকে দেখে যায়, এসে আদর করে। মামা তখন খুবই ছোট, এ কথা আগেই বলেছি, কিন্তু তার দায়িত্ব ছিল রোজ স্কুল যাওয়ার পথে ছাগলগুলোকে মাঠে ছেড়ে আসা, আবার দিনের শেষে খেলাধুলো করে ফেরার পথে বাড়ি নিয়ে আসা। ছোট্ট ছাগল ছানাটা যখন একটু বড় হলো, নিজে নিজে হাঁটতে চলতে শিখল, তখন সেও যোগ দিল তাদের দলে। এই কয়েকদিন পর সকালবেলায় স্কুল যাওয়ার আগে অলোক মামা ছাগলের ঘরের বেড়ার দরজাটা খুলে দেখল যে তার প্রিয় ছাগল ছানাটা নেই। দিদু দাদুও এলো। ব্যাপারটা দেখে ফুলদিদু বলল যে নিশ্চয়ই
আগের বিকেলে মামা ছাগল ছানাটাকে ফেলে রেখে এসেছে। মামা বারবার বলল যে হতেই পারে না, কাল সে ওই ছাগল ছানাটাকে নিজে কোলে করে নিয়ে এসেছে। কিন্তু কেউ তখন মামার কথা বিশ্বাস করল না। দিদু মামাকে খুব বকাবকি করল এই নিয়ে, কিন্তু দাদু কেমন অদ্ভুতভাবে চুপ মেরে গেল এই ঘটনার পর। ছাগলটাকে অনেক খোঁজাখুঁজি করা হলো, স্কুলের মাঠে, আশেপাশের ঝোপঝাড়ে, এমনকি গ্রামের বাইরে ক্ষেতগুলোর দিকেও, কিন্তু কোথাও কোনো খোঁজ পাওয়া গেল না। সবাই ধরেই নিল যে ওই ছাগল ছানাটাকে হয়তো শিয়াল টিয়ালে ধরেছে। এটা খুবই সম্ভব, কারণ বাচ্চা ছাগল, না হয় কেউ খোলা ঘুরছে দেখে চুরি করে নিয়েছে। মামার খুব মন খারাপ হয়ে গেল। ছোটরা তো নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাই এরকম কিছু হলে তাদের খারাপও লাগে খুব বেশি। দিদু দাদু মিলে অনেক ভোলাবার চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। দিন তিনেক পরেই সারা বাড়ি জুড়ে একটা পচা গন্ধ বেরোতে শুরু করল। ঘরের কোনায় ইঁদুর বা ছুঁচো মরে গেলে যেরকম গন্ধ বেরোয়, ঠিক সেরকম। এই গন্ধটা সেরকম, কিন্তু তার থেকে অনেক বেশি তীব্র। দাদু দিদু মামা মাসি, তারপর তাদের ঠাকুরদা সবাই মিলে ঘরের ভেতর ঘরের বাইরে তন্ন তন্ন করে খুঁজে বার করার চেষ্টা করল যে গন্ধটা কোথা থেকে আসছে, কিন্তু কোথাও কিছুই পাওয়া গেল না। একটা দুটো দিনে দেখতে দেখতে গন্ধটা এমন অসহ্য হয়ে উঠল যে ঘরের মধ্যে থাকাটাই অসম্ভব হয়ে গেল। বিশেষ করে খাওয়া দাওয়া আর ঘুমানোর সময় কেউ কি ওরকম গা গলানো গন্ধ সহ্য করতে পারে? কিন্তু বাড়ি ছেড়ে সবাই আর যায় কোথায়? তখনকার দিনে নাকি এরকম বাড়ির চাল ছাওয়ার লোক পাওয়া যেত, মানে যেরকম এখন প্লাম্বার রাজমিস্ত্রি পাওয়া যায়, ওরকম একদল লোক ছিল যারা বাড়ির খড়ের ছাউনি বা টালির চাল দিত। ওদের বাড়িটার ঘরগুলো ছিল টালির চালের, আর বারান্দা, রান্নাঘর আর ছাগল আর মুরগি রাখার বেড়ার ঘরটার উপর ছিল খড়ের ছাউনি। প্রত্যেক বছরই ওই খড়ের ছাউনি একটু মেরামতি করতে হতো, যেরকম এখনকার দিনে প্রত্যেক বছর এসি সার্ভিসিং করতে হয়, ব্যাপারটা অনেকটা ওরকম। একদিন সকালে ওদের বাড়িতে যে লোকটা এই কাজগুলো করত, সে এসে বলল, গেল বছরের পর তো আর হাত দেওয়া হয়নি, একবার মই দিয়ে উঠে দেখি কি অবস্থা, কাজ করতে হবে নাকি। এখানে বলে রাখি, এই লোকটা অন্য গ্রামে থাকতো, তাই সে ওদের বাড়ির গন্ডগোলের ব্যাপারটা জানতো না। দাদু বলল, যাও উঠে গিয়ে দেখো। মই নিয়ে ঘরের চালের উপর উঠতে গিয়ে লোকটাও সেই গন্ধটা পেল। সে গামছা দিয়ে নাক চাপা দিয়ে উপরে উঠে এমন চমকে গেল যে আর একটু হলে প্রায় মইয়ের ডগা থেকে পড়েই যাচ্ছিল। ঘরের টালির চাল যেখানে শেষ হয়ে ছাগল আর মুরগি রাখার ঘরটার খড়ের চাল শুরু হচ্ছে, সেই জায়গাটা একটা খাঁজের মতো। ওই খাঁজের মধ্যে আটকে আছে একটা পচে ফুলে ঢোল হয়ে যাওয়া ছোট্ট শরীর, সেটায় পোকামাকড় কিলবিল করছে। দাদু এবার মই বেয়ে উঠে গিয়ে দেখে বুঝতে পারল সেটা ওই ছোট্ট ছাগল ছানাটা। মামা তখন স্কুলে গেছিল, তাকে আর এটা জানানো হয়নি তখন। অনেক পরে এগুলো নিয়ে যখন কথাবার্তা হয়েছিল, তখন অলোক মামা জানতে পেরেছিল এইসব ব্যাপারে। দাদু আর ওই লোকটা মিলে সেদিন ওই জায়গাটা পরিষ্কার করার পর আস্তে আস্তে ওই গন্ধটাও কমে গেছিল একদম। কিন্তু সেদিনের পর থেকেই দাদু কেমন চুপ মেরে গেল। বাড়ি থেকে বেরোনো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। খাওয়া দাওয়ায় অরুচি দেখা দিল।
কেউ কিছু জিজ্ঞেস করলে ঠিক করে উত্তর দিত না, বিরক্ত হতো, চেঁচিয়ে উঠত। এই ঘটনার পরে ধৈর্যের বাঁধ ভাঙল দাদুর বাবার। সে এবার ঠিক করল একজনকে খবর দিয়ে বাড়িতে নিয়ে আসবে। ফুলদাদু অনেক আপত্তি করলেও তার কোনো কথাই কানে তুলল না তার বাবা। সে বলে এটা তার বাড়ি, কোনো বিজ্ঞান মঞ্চ নয় যে বাড়ির লোকেদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে। দাদুর বাবা দাদুকে বলল যে পাশের গ্রামে তার বন্ধুকে খবর দিতে। তার বন্ধু নাকি খুব ঠান্ডা মাথার বুদ্ধিমান মানুষ, তার সাথে সলা পরামর্শ করতে পারলে হয়তো বিষয়টা সম্বন্ধে কিছু বুঝে ওঠা যাবে। এদিকে দাদুর তো এসব একেবারেই পছন্দ হতো না, কিন্তু সে কোনো প্রতিবাদ না করে চুপচাপ সাইকেল করে পাশের গ্রামে গিয়ে ভদ্রলোককে খবর দিয়ে এলো। সেই লোকটা দাদুর বাবার খুব ভালো বন্ধু হতো। সে সেদিন বিকেলের দিকে বাড়িতে এলো আর বলল যে এই বাড়িতে একটা নারায়ণ পুজো করতে। এদিকে দাদুর স্বভাবটা এমনিতেই কিছুদিন যাবৎ পাল্টে গেছিল। সে খুব ঝামেলা করল এই প্রস্তাব শুনে। দিনক্ষণ দেখে দুদিন পরেই নারায়ণ পুজো করার ব্যবস্থা করা হলো বাড়িতে। পাড়ার পুরুত এলো, ঠাকুর ঘরে ঘট বসিয়ে নারায়ণ রেখে ঠাকুর মশাই পুজোর আগে একটু হাত পা ধুয়ে নিতে বাইরে গেল। ফুলদিদু তখন ঠাকুর ঘরের ভেতরে বসে ফল টল কাটছিল, প্রসাদের থালা সাজাচ্ছিল। হঠাৎ দড়াম করে একটা কান ফাটানো আওয়াজে সবাই চমকে উঠল। ঠাকুর ঘরের দরজাটা নিজে থেকেই দড়াম করে বন্ধ হয়ে গেছে। ভেতরে ফুলদিদু একা। ঠাকুর ঘরটা খুব ছোট, মানে খুবই ছোট, কোনো জানালা টানলাও নেই, কেবল ওই একটাই বারান্দার দিকের দরজা। ভয়ের চোটে ফুলদিদু বাঁচাও বাঁচাও করে চেঁচামেচি করতে শুরু করে দিল। দরজাটাকে ধরে জোরে জোরে ঝাঁকাতে লাগলো ভেতর থেকে। বাকিরা সবাই ছুটে গেল, সবাই মিলে ধাক্কাধাক্কি টানাটানি করতে লাগলো, কিন্তু দরজা কিছুতেই খুলতে চাইল না, যেন কেউ ভেতর থেকে একেবারে খিল তুলে দিয়েছে। চেঁচামেচি শুনে আশেপাশের বাড়ির লোকজন বেরিয়ে এলো, উঁকি ঝুঁকি মেরে দেখতে লাগলো। তাদের মধ্যে থেকে সাহসী কিছু লোকজন এগিয়েও এলো সাহায্য করতে। তারা তো আর তাদের শত্রু নয়, ভয়ের চোটে মেলামেশা করছিল না কয়েকদিন ধরে। তাই বলে তো আর বিপদে পড়া একটা পরিবারকে এইভাবে ফেলে রাখা যায় না। শেষে আর উপায়ন্তর না দেখে শাবল টাবল দিয়ে দরজা ভেঙে দিতে হলো। ফুলদিদুর অবস্থা তখন খুব খারাপ। সে প্রায় অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছে, যেন সে সাত সকালে ভূত দেখেছে। পাড়ার বউরা এসে তার এমন অবস্থা দেখে তাকে ধরে টরে চোখে মুখে জল দিয়ে সুস্থ করল। কিন্তু ওই ঠাকুর মশাই ঠাকুর ঘরে ঢুকে দেখল যে সব প্রদীপগুলো নিভে গেছে। প্রসাদ নৈবেদ্যর থালা বাসন উল্টে পাল্টে একাকার। গোটা মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাঁটা ফল, মূল, চাল, কলা। ঘরটাও উল্টে গড়িয়ে গেছে ঘরের কোণে, যেন একটা পাগলা গরু ছেড়ে দেওয়া হয়েছিল ঘরে। এই দেখে ঠাকুর মশাই একেবারে পেঁকে বসল। সে নিজের নারায়ণের সিংহাসন তুলে নিয়ে প্রায় পালিয়ে যেতে গেল। সে আর কিছুতেই এই অলক্ষণে বাড়িতে পুজো করবে না। কিন্তু পাড়ার লোকে সবাই মিলে তাকে ধরে বেঁধে অনেক বোঝালো। তারা বলল যে এমন সব অঘটন এদের বাড়িতে অনেক মাস ধরে হচ্ছে, একটা পুজো না করলে ওদের খুব বিপদ হয়ে যাবে। এত লোকের জোড়াজড়িতে শেষে গোবেচারা পুরুত মশাই উঠোনে তুলসী মঞ্চের কাছে আবার ঘট বসিয়ে পুজো দিল। পাড়ার মেয়ে বউরা হাতে হাতে অনেকটা সাহায্য করে দিল। সব কর্মকাণ্ড মিটলে পাড়ার লোকেরা আস্তে আস্তে যে যার বাড়ি চলে গেল।
সান্ত্বনা দিয়ে গেল যে এবার দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, পুজো দেওয়া হয়ে গেছে তো, ঠাকুরের নাম করো খালি। তবে দাদুর বাবা কেবল একটা জিনিস লক্ষ্য করল, যে তার ছেলে অর্থাৎ দাদু এই গোটা সময়টা কেমন যেন চুপ মেরে গেছিল। এই এত বড় কাণ্ডটা ঘটে গেল, ফুল দিদুর শরীর খারাপ হয়ে গেল, তাতে দিদুর যেন খুব একটা হেলদোল নেই। সবাই ভেবেছিল যে এবারে সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু সেদিন রাত্রে এমন একটা জিনিস হলো যে সেই বিশ্বাস কাঁচের মতো ভেঙে গেল এক নিমেষেই। আগেকার দিনে বাথরুম বা কলঘর থাকতো বাড়ির বাইরেই, বাকি ঘর ধরের থেকে কিছুটা তফাতে। রাত্রেবেলায় যেতে হলে কি সমস্যা হতো সে কথা তো এখন কল্পনাই করা যায় না। সেদিন রাতে তখন সবাই ঘুমিয়ে পড়েছে, চারিদিক একেবারে খুটখুটে অন্ধকার, শীতকাল, কোথাও কোনো শব্দ নেই। মাসির বাবা একবার উঠল বাইরে যাওয়ার জন্য। ঘরের দরজা খুলে বারান্দায় বেরোতে গিয়ে দেখল যে তার ছেলে মানে ফুল দাদু তার নিজের ঘর থেকে বেরোচ্ছে। দাদুর বাবা ভাবল সেও বোধহয় বাইরে যাবে, তাই সে একটু অপেক্ষা করে গেল। খাটে বসে টেবিলে রাখা জলের গ্লাসটা থেকে আস্তে আস্তে জল খেয়ে আবার উঠে বেরোল। ফুল দাদুদের ঘরের পাশ দিয়ে যেতে গিয়ে দেখল ঘরের দরজা বন্ধ। সে ভাবল নিশ্চয়ই ফুল দাদু ফিরে এসে আবার শুয়ে পড়েছে। ওদের বাড়ির কলঘরটা ছিল পিছন দিকে, বাড়ির এক পাশে, যেখানে ছাগল আর মুরগির সেই খড়ের চাল দেওয়া ঘরটা ছিল। বারান্দা থেকে উঠোনে নেমে ওটার পাশ দিয়ে যেতে হতো। ঘরের বাইরে বেরোনোর পর থেকেই দাদুর বাবার কানে কেমন একটা চুকচুক শব্দ আসছিল, যেন কেউ চুষে চুষে কিছু খাচ্ছে, যেমন বাচ্চারা আঙুল চষে, অনেকটা সেরকম শব্দ। উঠোনে নেমে পিছন দিকে ঘুরতেই দাদুর বাবা বুঝতে পারল যে শব্দটা কোত্থেকে আসছে। দৃশ্যটা দেখে সে থমকে দাঁড়িয়ে পড়ল। আমাদের ফ্যামিলির সবাই জানে যে সে খুব সাহসী মানুষ ছিল, না হলে ওই জিনিস দেখে হয় লোক জ্ঞান হারিয়ে পড়ে যেত, না হলে বাবাগো মাগো করে পালিয়ে যেত। সে দেখল ওই খড়ের চালের ওপরে একটা সরু রোগাটে লিকলিকে শরীর, যেন হাড়ের ওপর শুধু চামড়াটা ঝুলছে, মাংসপেশি বলে কিছুই নেই। উবু হয়ে বসে আছে আর খড়ের চালের ফাঁক দিয়ে লোভী দৃষ্টিতে তাকিয়ে আছে নিচের দিকে। তার একটা হাত ওখান থেকেই বাড়িয়ে দিচ্ছে সে চালের ফুটো দিয়ে, মানে আর কিছুক্ষণের মধ্যেই আরেকটা ছাগল বা একটা মুরগির প্রাণ যাবে। দাদুর বাবা মনে মনে ভাবল সে যায় যাক, আর তো কিছু করার নেই, এখন নিজের প্রাণটা বাঁচানো দরকার। সে পা টিপে টিপে ফিরে আসতে গেল ঘরের দিকে, আর যেই না সে নড়েছে অমনি ওই মূর্তিটা ঘুরে তাকালো তার দিকে, আর তাকে দেখেই এক পলকের মধ্যে লাফিয়ে বাড়ির পিছন দিকে অদৃশ্য হয়ে গেল। দাদুর বাবা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঝটপট বারান্দায় উঠে এসে নিজের ঘরে ঢুকে ছিটকিনি তুলে দিল। একটা দুশ্চিন্তার চোটে তার সে রাতের ঘুম উড়ে গেল একেবারে। একটু আগে ফুল দাদু মানে তার নিজের ছেলেকেই সে দেখেছিল ঘরের থেকে বেরোতে। এই কয়েক মাসে ফুল দাদুর স্বভাবটাও কেমন যেন পাল্টে গেছে। তবে কি ফুল দাদুই? আর ভাবতে পারল না সে। টেবিলের উপর রাখা গ্লাসের বাকি জলটা সে এক ঢোকে গিলে কম্বল চাপা দিল।
পরের দিন ভোর ভোর ওদের বাবা ফুল দিদুকে বলল যে পুটুলি করে খানিকটা চিড়ে আর গুড় বেঁধে দিতে। ফুল দাদু তখনও ওঠেনি। গত রাতের কোনো কথা সে কাউকে কিচ্ছু বলল না, কেবল জানালো যে তাকে একবার শিমুরালি বলে একটা গ্রামের কালীতলায় যেতে হবে। ওখানে একজন থাকে যে তাকে এই বিষয়ে সাহায্য করতে পারবে। ফুল দিদু ভাবল, এই তো গতকালই তো নারায়ণ পুজো হলো, আজই হঠাৎ যাওয়ার দরকারটা কোথায়? কিন্তু তার শ্বশুর মশাই সে কথা কানেই তুলল না। ফুল দিদুও মনে মনে ভাবল, যাক, এতে তো কোনো আর ক্ষতি নেই। সে রান্নাঘরে গিয়ে পুটুলি বেঁধে আনল। একবার বাগান করে স্নান করে ওদের বাবা বেরোতে যাবে, ঠিক এমন সময় তাদের বাড়ির সামনে একটা অচেনা লোক এসে দাঁড়ালো আর দাদুর বাবাকে দেখেই বলল, আর যাওয়ার দরকার নেই। দাদুর বাবা একেবারে অবাক। সে কিছু উত্তর দেওয়ার আগেই লোকটা রাস্তা ছেড়ে তাদের উঠোনে এসে, কই দেখি তো বলে দাদুর কাঁধ থেকে ওই খাওয়ারের পুটুলিটা নিয়ে খুলে ফেলে এক মুঠো খই মুখে পুরে চেবোতে লাগলো। দাদুর বাবা বয়স্ক মানুষ, এমন কাণ্ড দেখে সে একেবারে রেগে আগুন। সে বলল, আরে বাবু, কে তুমি হে উড়ে এসে জুড়ে বসলে? বলা নেই কওয়া নেই, আমার উঠোনে উঠে এসে আমার খাওয়ার পুটুলিটা খুলে তুমি খেতে আরম্ভ করে দিলে। লোকটা নিরুত্তাপভাবে বলল, খাবারটা তো কপালের ব্যাপার, ভাগ্যে যা থাকে তাই খেতে হয়। কিন্তু দেখছি যে আপনার বৌমা তো আপনাকে ফাপন্দা পোড়া চিড়ে দিয়েছে। পরে সবার এই ব্যাপারটা খটকা লেগেছিল যে লোকটা তো দেখেনি যে দাদুর বাবাকে চিড়ে গুড় পুটুলিতে কে বেঁধে দিয়েছে। তবে এই লোকটা জানলো কি করে যে দাদুর বাবার বৌমা মানে ফুল দিদুই ওটা বেঁধে দিয়েছিল? এদিকে ততক্ষণে তো ফুল দিদুও রান্নাঘর থেকে বেরিয়ে এসেছিল অচেনা লোকটার গলা পেয়ে। সেই লোকটার কথা শুনে বলল, কি বলছেন উল্টো পাল্টা? হতেই পারে না। আর আপনি কে? লোকটা সরলভাবে বলল, এই তো দেখুন না, বলে লোকটা তার হাতে ধরা পুটুলিটা বাড়িয়ে ধরল। ফুল দিদু হুড়মুড় করে বারান্দা থেকে নেমে এসে সেটা ধরতেই লোকটা খপ করে ওর হাতটা ধরে নিমেষের মধ্যে কোত্থেকে একটা লাল সুতোয় বাঁধা ছোট্ট পিতলের মাদুলি পরিয়ে গিট মেরে দিল তার হাতে। মানে একদম এক পলকে, ম্যাজিকের মতো। ওই মাদুলিটা পড়াতেই ফুল দিদুর পুরো রূপ পাল্টে গেল একেবারে। সে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো, রাগে, যন্ত্রণায়, আক্রোশে, যেন তার সব তালজ্ঞান হারিয়ে গেছে। তখন সে ওই লোকটাকে, তারপর নিজের শ্বশুরকে বিচ্ছিরিভাবে গালাগালি করতে লাগলো, থুতু ছিটাতে লাগলো, বলতে লাগলো, আমি জ্বলে যাচ্ছি, পুড়ে যাচ্ছি, এটা খুলে দে, এটা খুলে দে আমার হাত থেকে, তোদের সব কটাকে আমি শেষ করে দেব। দাদুর বাবা তো এই দেখে একেবারে জমে পাথর। ঝর্ণা মাসি, মামা, ফুল দাদু ততক্ষণে বেরিয়ে এসেছে ঘর থেকে। মামা নিজের মায়ের ওরকম বিভৎস চুলকোলা চেহারা দেখে ভয় কেঁদে ফেলল। আশেপাশের ঘর বাড়ি থেকেও তখন লোকজন বেরিয়ে এসেছে। সব তো এই কাণ্ড দেখে অবাক। ফুল দিদু তখন নিজের শরীরটাকে নিজেই আঁচড়ে মারছে উঠোনে, দু হাত দিয়ে নিজের চুলের মুঠি ধরে টেনে ছেঁড়ার চেষ্টা করছে, আবার মাঝে লাফিয়ে উঠে ওই লোকটাকে গালাগালি করছে, তোকে আমি দেখে নেব রে, শান্তিতে বাসা বেঁধেছিলাম এই বউটার শরীরে, কে তোকে আসতে বলেছিল রে হতভাগা? ফুল দিদু নিজের বউয়ের এই অবস্থা থেকে একবার তার কাছে যাওয়ার চেষ্টা করতেই একটা সপাটে চড় কষিয়ে দিল দিদু তার গালে। ভয় আর কেউ এগোতে সাহস পেল না। ওই অজানা লোকটা এবারে খই ভর্তি পুটুলিটা নামিয়ে রাখল মাটিতে। তারপর পকেট থেকে একটা ছোট্ট শিশি বের করে জলের মতো একটা তরল ঢেলে দিল ওই পুটুলি ভর্তি খইয়ের ওপর। উঠোন ভর্তি পাড়ার অতগুলো লোকে দেখল সাদা ধপধপে খই
নিমেষে যেন টকটকে লাল রঙে পরিণত হয়েছে। লোকটা একদলা লাল টকটকে খই তুলে নিয়ে এবার ফুঁসতে থাকা ফুল দিদুকে বলল, কিরে, যা খেতে দিয়েছিলে, এবারে নিজে খা। ফুল দিদু সাপের মতো ফস ফস করতে করতে বলল, মেরে ফেলবো তোকে হতভাগা, মেরে ফেলবো বলে দিচ্ছি, দূরে সরা বলছি, নইলে। লোকটা ফুল দিদুকে আর কথাটা শেষ করতে দিল না। হাতে ধরা খইগুলো ছুঁড়ে মারল দিদুর দিকে। ব্যাস, অমনি চরম যন্ত্রণায় তারস্বরে চেঁচাতে লাগলো ফুল দিদু। ব্যথায় কুঁকড়ে মাটিতে নেতিয়ে পড়ল সে। লোকটা দৌড়ে গিয়ে দিদুর মাথায় সঙ্গে সঙ্গে হাত ঠেকিয়ে বলল, মা, শক্ত হও, এটা তোমার দেহ, এটা তোমার জীবন, তোমার জগৎ, তোমার সংসার। এখানে বাইরের কারুর অধিকার নেই মা, কেউ অধিকার ফলাতেও পারবে না, তুমি খালি শক্ত হও। লোকটা দিদুর মাথায় হাত রেখে এই কথাগুলো বলার পর কেমন যেন আস্তে আস্তে ঠান্ডা হয়ে এলো দিদু। চোখগুলো যেন ঢুলু ঢুলু হয়ে এলো তার। একটা লম্বা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার মুখ থেকে। তারপরেই সে ধপ করে নেতিয়ে পড়ল উঠোনে। বিপদ কেটেছে বুঝে এতক্ষণ যারা হা করে সবকিছু দেখছিল, মানে বাড়ির আর পাড়ার লোকেরা, তারা এবারে এগিয়ে এলো। লোকটার নির্দেশে ওখানেই দিদুর মাথায় কুয়ো থেকে জল তুলে ভালো করে স্নান করিয়ে ঘরে সইয়ে দিয়ে আসা হলো। ফুল দাদু আর তার বাবা লোকটার পায়ে পড়ে গেল একেবারে। লোকটা তাদের শান্ত করে বারান্দায় নিয়ে গিয়ে বসিয়ে বলল, ওই মাদুলিটা ও অনেকবার খোলার চেষ্টা করবে, কিন্তু কিছুতেই ওটা খুলতে পারবে না। আর বাড়ির সবাইকেও নজর রাখতে হবে যাতে ফুল দিদু ওই মাদুলিটা না খোলে বা চেষ্টা করতে গিয়ে নিজের ক্ষতি না করে বসে। এই কদিন আর স্নান করা যাবে না, মাথার চুল বাঁধা যাবে না, সে বাড়ি থেকে বেরোতে পারবে না, সে সবার ক্ষতি করতে চাইবে, এমনকি প্রাণে মেরে ফেলতেও চেষ্টা করতে পারে। কিন্তু তার আগেই তার সারা শরীরে জ্বালা পোড়া ধরে যাবে। চিন্তার কিছু বিষয় নেই, তবে বাড়ির লোককে এই কদিন তাকে চোখে চোখে রাখতে হবে। দুটো অমাবস্যা কাটলে সেই মাদুলি আপনা থেকেই খসে পড়বে। তারপর বুঝতে হবে যে বিপদ চিরকালের মতো কেটে গেছে। এতক্ষণে সবাই উঠোনে ওদের তিনজনকে ঘিরে দাঁড়িয়েছে। দাদুর বাবা এবারে সবাইকে গত রাতের ঘটনা সব খুলে বলল। শুনে সকলের তো একেবারে শরীর ঠান্ডা হয়ে গেল। আর সে এটাও বলল যে সে আন্দাজ করেছিল যে এমনই কিছু একটা হয়েছে, কিন্তু সে ভেবেছিল তার ছেলের সাথে হয়েছে। ফুলদাদু বলল যে সে ফুল দিদুকেই শুরু থেকে সন্দেহ করেছিল। সেই যেদিন বাসন না মাজার জন্য মার খেয়েছিল ঝর্ণা মাসি, সেদিন সে বাড়ি ঢোকার সময় রান্নাঘর থেকে বাসন কোসনের শব্দ পেয়েছিল। তখন কেবল বাড়িতে ফুল দিদুই ছিল। ছেলেমেয়েরা খেলতে গেছিল আর তার বাবা গিয়েছিল কীর্তনে। ফুলদাদু এও বলল যে তার ধারণা যে আগের দিন নারায়ণ পুজোর আগে ফুল দিদুই ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে সব কিছু তছনছ করে দিয়েছিল যাতে পুজোটা না হয়। এই জন্যই চিন্তায় চিন্তায় ফুলদাদু চুপ মেরে গিয়েছিল এতদিন। কিন্তু প্রশ্ন হলো যে এই এত কাণ্ড শুরু হলো কিভাবে? ওই লোকটা সরাসরি ফুলদাদুর দিকে তাকিয়ে বলেছিল, দাদা, আপনি লেখাপড়া করা মানুষ, কিন্তু দেখুন কেমন বিপদে পড়লেন। নিজে জ্ঞান অর্জন করছেন সে তো আর মন্দ কথা নয়, অন্যদের জ্ঞানেরও মর্যাদা দেওয়ার চেষ্টা করুন।
আমাদের শাস্ত্রগুলো যারা লিখে গিয়েছিলেন তারা আর যাই হন না কেন কুসংস্কারী অকাট মুখ্য মানুষ ছিলেন না। আপনি তো খুবই পরোপকারী মানুষ। দুঃখ কষ্টের দিনে গ্রামের আর 5টা মানুষের পাশে দাঁড়ান। এই সুবাদে শ্মশান যাত্রা হয় নিশ্চয়ই প্রচুর। তা আপনাদের বাড়িতে সব শুরু হওয়ার আগে নিশ্চয়ই কোনো একদিন ওরকম দাহ কার্য করে শ্মশান থেকে ফেরার সময় আপনার শরীর থেকে বেরিয়ে আসা মরা মানুষের গন্ধ এক অতৃপ্ত দুরাত্মাকে টেনেছিল। সে আপনার পিছু পিছু এই বাড়ি অবধি আসে। সাধারণত এরা বাড়িতে ঢুকতে পায় না। গৃহস্থের ভিটেকে সবসময় একটা শুভ শক্তির বলয় ঘিরে রাখে, কিন্তু ফাঁক পেলে একবার ঢুকে পড়তে পারলে আর কি আলাদা করে বলবো। কি হয় তা তো আপনারা দেখতেই পেলেন। ফুলদাদু চুপ করে গেল। তার মনে পড়ে গেল সেই দিনটা, যেদিন ওই বুড়ি শেষকৃত্য করে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। সেদিন তাকে বাড়ি ঢুকতে দেখেই ফুলদিদু উঠে দাঁড়াতে গিয়ে মাথায় বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। তখন দাদুর আর দাঁতে করে নিম পাতা কাটা, লোহা ছোঁয়া আর আগুনের শিখা নেওয়া হয়নি। এই কথা সকলের সামনে বলতে লোকটা বলেছিল, ভুলবশত আপনি আপনার বাড়ির ভেতর প্রবেশ করতে দিয়েছিলেন ওই দুরাত্মাকে, আর আপনার বউ অজ্ঞান হয়ে যাওয়ার ফলে শরীরে বাসা বেঁধে নিতে দিয়েছিল তাকে। পরপর 2টো দরজা খোলা পেয়ে গেছিল সে, ফলে সহজেই বাসা করে নিয়েছিল সে। যেই আত্মা অতৃপ্ত বাসনা নিয়ে দেহ ত্যাগ করে বা ইহলোকে সব সুখ শান্তি অনুভব করেও উপলব্ধি করতে পারে না, তারা বারবার এইভাবে ফিরে আসার চেষ্টা করে। সবাই মিলে হাজার জোড়াজুড়ি করা হলেও এই অচেনা লোকটা কিছুতেই নিজের পরিচয় দিতে রাজি হয় না। সে যেমন হাসি মুখে এসেছিল তেমনি হাসি মুখে বিদায় নেয় সেদিন। সত্যি সত্যি এরপর থেকে ফুলদিদু আস্তে আস্তে নর্মাল হয়ে যায়। এই ঘটনার 1 মাস পর, মানে ঠিক 2টো অমাবস্যা কাটার পর একদিন সকালে ফুলদাদু দেখে ফুলদিদার হাত থেকে ওই তাবিজটা খুলে গেছে। তারপর থেকে ওদের বাড়িতে আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। কিন্তু তাও এখনো এত বছর পর, সেই গ্রাম ছেড়ে চলে আসার পরেও তারা এখনো ফুলদিদুকে চোখে চোখে রাখে। আসলে কিছু কিছু ঘটনা গল্পের মতো শোনালেও যাদের সাথে ঘটে তাদের জীবনে একটা আজীবনকালের জন্য দাগ কেটে যায়। যেই ফুলদাদু এইসব কিচ্ছু মানত না, সে নিজে বলে যে ভাগ্যিস সেদিন নারায়ণ পুজোটা করা হয়েছিল, তাই সামান্য এক পথিকের বেশে সাক্ষাৎ নারায়ণ এসেছিলেন তাদের বাড়িতে। এটাই ছিল একবারে শীতকালের এক রাতে আমার মায়ের মুখে শোনা আমাদের পরিবারের একটা ঘটনা দাদা। নুইলের বডিটা এখানেই শেষ হচ্ছে। এরপরে শিবাঙ্গী নিজের কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছে, সেটা আর আমরা পাবলিক করছি না, এখানে শেয়ার করছি না ডিউ টু অবভিয়াস রিজনস। ঘটনাটা আপনাদের এবার কেমন লাগলো বলুন। এটা আমাদের ফার্স্ট এপিসোড এবং আমরা এই সিরিজটা কন্টিনিউ করব কি করব না এন্টায়ারলি ডিপেন্ড করবে কিন্তু আপনাদের রিয়াকশানের ওপর। আমরা এর আগেও একটা পোল করেছি, সেখানে প্রায় 600 থেকে 700 জন ভোট দিয়েছে। তার মধ্যে থেকে 95%-এর ওপরে লোক বলছে যে তারা এরকম একটা জিনিস, এরকম একটা নতুন প্রয়াস আমাদের তরফ থেকে শুনতে চান। তাই আমরা সাহস করে এটা করেই ফেললাম। আর থ্যাংক ইউ সো মাচ শিবাঙ্গী, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে একটা নতুন পথ দেখানোর জন্য। এই ঘটনাটা মারাত্মক লেগেছে আমাদের। আমরা দুজনে একসাথেই পড়ছিলাম, স্টুডিওতে বসেই পড়ছিলাম একদিন গল্পের কাজ শেষ করার পর। তো দুর্ধর্ষ লেগেছে, মানে কি বলবো, অসাধারণ। আমরা পুরো ডুবে গেছিলাম।
আর আমরা সেইভাবেই সেটা তুলে ধরার চেষ্টা করেছি। আমরাও পড়েছি একটা শীতের রাতে বসে স্টুডিওতে, বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো আমরা সেরকমই একটা ফিলিং, সেরকমই একটা এক্সপিরিয়েন্স মেনটেন করার চেষ্টা করেছি থ্রু আউট দ্য এন্টায়ার এপিসোড। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর আরও যদি ঘটনা পাই, অলরেডি আমরা কয়েকটা পেয়েছি এই পোলগুলো করার পর আর এটা অ্যানাউন্স করার পর, তো আমরা চেষ্টা করব সেগুলো নিয়ে, যদি আপনাদের ফিডব্যাক এই ভিডিওটাতে ভালো থাকে তাহলে আরেকটা ভিডিও করার। পুরোটাই ডিপেন্ড করছে আপনাদের ওপর। রেগুলার গল্প কিন্তু যেরকম আসতে থাকবে, গ্রাম বাংলার ভূতের গল্প হতেই থাকবে। আর তার সাথে আমরা এই সেগমেন্টটাও একটা পার্টিকুলার ডেতে এরপর থেকে করতে পারি। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আপনারা শুনলেন ঘটনাটা সত্যি প্রথম পর্ব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। শুভরাত্রি। কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড।